বেশ কিছুদিন হলো ঘুরঘুর করছিলাম মণি মাণিক্য ভরা উত্তর কলকাতা আর তার সংলগ্ন চিতপুর এবং বাগবাজার অঞ্চলে। যদিও চিতপুরটা কলকাতার মধ্যে পড়ে, বিভিন্ন মঠ মন্দির এই সমস্ত ঘুরে হঠাৎ মনে হলো, আচ্ছা, কলকাতার বিভিন্ন অঞ্চলের নামকরণে ইতিহাস সম্বন্ধে একটু খোঁজ খবর নিই। তাই খোঁজ খবর করছিলাম। এই সব করতে করতে জানলাম যে এই উত্তর কলকাতার প্রাচীন ও ঐতিহ্যবাহী যে অঞ্চলগুলো ছিল, মানে ১৭টি অঞ্চলের, তার মধ্যে অন্যতম ছিল শ্যামপুকুর, শ্যামবাজার, শোভাবাজার, কুমারটুলি, বাগবাজার ইত্যাদি অঞ্চল। এর আগে আমি শ্যামপুকুর, শোভাবাজার, শ্যামবাজার ইত্যাদি নিয়ে আমি ভিডিও করেছি এবং তোমাদের সামনে উপস্থাপনাও করেছি। তা আজ আমি বলবো বাগবাজার নিয়ে কটা কথা। এখন প্রশ্ন হলো, এই বাগবাজারের এই বাগ শব্দটা কোথা থেকে এলো? বাজার তো আমরা সবাই জানি। এই বাগ শব্দের উৎপত্তি কি বাগান থেকে, না বাঘ থেকে, না বাঁক থেকে? এই নামের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকবিদ এবং ভাষাবিদদের মধ্যে একাধিক মত প্রচলিত আছে। চলো বন্ধুরা, একটু অনুসন্ধান করে দেখা যাক। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি তোমাদের সামনে বাগবাজার নিয়ে কিছু কথা বলতে। মানে বাগবাজার নাম কি করে হলো, সেটাই হলো আজ আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য। তা চলো দেখে নেওয়া যাক বাগবাজার নামের উৎপত্তি কি করে হলো। ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে ব্রিটিশ ক্যাপ্টেন চার্লস পেরিনের গঙ্গা তীরবর্তী একটি বিশাল বড় বাগান ছিল, যা তার নামের সাথে সামঞ্জস্য রেখে তিনি নাম রেখেছিলেন পেরিন্স গার্ডেন। বাংলায় সেটা আমরা বলতে পারি পেরিন্স বাগান বা পেরিন্স বাগ। এই নামে অধিক প্রচলিত ছিল। সেই ক্যাপ্টেন পেরিন একজন ছিলেন বিখ্যাত ব্যবসায়ী এবং বহু জাহাজের মালিক। এরপর তার কিছুদিন পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা তখন এখানে বাণিজ্য করছে, সেই বাগানটি কিনে নেয় ২৫,০০০ টাকার বিনিময়ে এবং সেখানে একটি বাজার বসায়। কালক্রমে এই পেরিনের বাগ, এই কথাটার বাগ শব্দ এবং বাজার যেহেতু এখানে একটা স্থাপন করা হয়েছিল, এই বাগ এবং বাজার যুক্ত হয়ে এই দুটির সমন্বয় এই বাগবাজার নামের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। আরেকটি মত এসেছে বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ডক্টর সুকুমার সেনের থেকে। তাঁর বিশ্লেষণ অনুযায়ী ১৭টির পশ্চিমে গঙ্গা এই অঞ্চলের কাছে একটি বাঁক নিয়েছে। সেই বাঁক তীরবর্তী অঞ্চলে অবস্থিত বাজারটি স্থানীয় মানুষরা বাঁকের বাজার বা বাঁক বাজার এবং অপভ্রংশ হয়ে সেটাই বাগবাজার নামের উৎপত্তি বলে মনে করা হয়। এটা তার মত। ঐতিহাসিকরা এই মতটাকে অস্বীকার করেননি। আরেকটি মত প্রচলিত আছে, যদিও তার সমর্থনে ঐতিহাসিক কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সেটি হলো, ওই অঞ্চলে একসময় বাঘের উপদ্রব ছিল। উপদ্রব হয়তো ছিল, এটা অস্বীকার করা যায় না, কারণ
চিতপুর সংলগ্ন অঞ্চলেও একসময় বাঘের আনাগোনা যে ছিল না, একথাও অস্বীকার করার কোনো রাস্তা নেই। কিন্তু জনশ্রুতি শোনা গেলেও ঐতিহাসিকরা বাঘের সাথে এই নামের কোনো সম্পর্ক খুঁজে পাননি। আমিও চিন্তা করে দেখলাম, আচ্ছা বাঘ কি কখনো থলে হাতে বাজারে যেত যে বাঘের সাথে বাজার যোগ হয়ে বাগবাজার নাম হবে? মনে তো হয় না। সে যাই হোক, 17টি গ্রামের অংশ এই বাগবাজার একসময় কলকাতার প্রধান সাংস্কৃতিক তীর্থস্থান হিসেবে গড়ে ওঠে। গিরিশচন্দ্র ঘোষের থিয়েটার চর্চা, তার বসত বাড়ি গিরিশ ভবন, ডাকের সাজের ঐতিহ্যবাহী বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় বারোয়ারি দুর্গাপূজা এবং বাগবাজারের জগদ্ধাত্রী পূজা। এছাড়া কলকাতায় প্রাচীনতম লাইব্রেরি বাগবাজার রিডিং লাইব্রেরি এখানেই অবস্থিত। তাহলে এর থেকেই তো প্রমাণ পাওয়া যায় যে এই অঞ্চলে সাংস্কৃতিক একটা আদান প্রদান ছিল। বিশ্বকোষ নামে বাংলা জ্ঞানকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসুর বাসভূমিও এই অঞ্চলে, যেটি আজ বাঙালি আবেগের সাথে এখনো স্বীকার করে নেয়। কলকাতা পৌর সংস্থা তার সম্মানে তার বাড়ির সামনে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটির নাম দেয় বিশ্বকোষ লেন। সম্ভবত এটি পৃথিবীতে একমাত্র রাস্তা যেটি একটি বইয়ের নামে নামাঙ্কিত হয়ে আছে। এটা একটা বাঙালির কাছে একটা বিরাট পাওনা। এই বাগবাজারে আছে দুটি নাট্যমঞ্চ, একটি গিরিশচন্দ্র ঘোষের নামাঙ্কিত গিরিশ মঞ্চ, আরেকটি পরে হয়েছে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ। এখানে আছে মায়ের স্মৃতি বিজড়িত মায়ের বাড়ি, যেখানে তিনি জীবনের শেষ 11 বছর কাটিয়েছেন। এখানে থাকাকালীন তিনি রোজ সকালে গঙ্গায় স্নানে যেতেন এবং সেই ঘাটটি মায়ের ঘাট বলে আজ প্রসিদ্ধ। আছে ভগিনী নিবেদিতার বাসস্থান ও মিউজিয়াম। রামকৃষ্ণ মঠ ও মিশনের বাংলা মুখপত্র সেই উদ্বোধনের কার্যালয়ও এই বাগবাজারেই অবস্থিত। বাগবাজারে আরেকটি জিনিসও আছে, অবশ্য এটি অনেক পরে হয়, সেটি হলো শ্রী চৈতন্যদেবের নামাঙ্কিত গৌড়ীয় মঠ ও মিউজিয়াম। সম্ভবত গৌড়ীয় মঠ ও মিউজিয়াম নবদ্বীপে কিছু থাকলেও কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আর কোথাও নেই। বাগবাজার অঞ্চলটি কলকাতা পুলিশের শ্যামপুকুর থানার অন্তর্গত। একটি বাঙালি অভিজাত শ্রেণীর অন্যতম প্রধান আবাসস্থল। কলকাতার ক্রমবর্ধমান বিকাশের ফলে এই উন্নয়ন এখানেও খুব সক্রিয় হয়ে উঠেছিল। কলকাতার অন্যতম ধনাঢ্য ও প্রভাবশালী জমিদার, যাকে ব্রিটিশ আমলে ব্ল্যাক জমিদার বলা হতো, সেই গোবিন্দরাম মিত্রের পুত্র রঘু মিত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালেই বাগবাজার ঘাটটি নির্মাণ করেছিলেন। 19বিংশ শতাব্দীর কলকাতায় যে বিশিষ্ট মানুষটির সঙ্গে বাগবাজারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব। সম্ভবত 1877 সালে প্রথমবার তিনি বাগবাজারে দীননাথ বসু ও কালীনাথ বসুর পৈতৃক বাসভবনে এসেছিলেন। সেটির অবস্থান ছিল
বোসপাড়া লেন, যেটির বর্তমান নাম মা শারদামণি সরণি। এই বোসপাড়া লেনেই থাকেন বৈকুণ্ঠ সান্যাল। ইনি ছিলেন স্বামী বিবেকানন্দের সহপাঠী এবং শ্রী রামকৃষ্ণ দেবের একজন গৃহী ভক্ত। আর থাকতেন হরিনাথ চট্টোপাধ্যায় ও গদাধর ঘটক বা গদাধর গঙ্গোপাধ্যায় বলেও তাকে আমরা ডাকতে পারি। পরবর্তীকালে এই হরিনাথ চট্টোপাধ্যায় এবং গদাধর ঘটক বা গঙ্গোপাধ্যায় যাই বলি না কেন, এরা দুজনেই শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্যস্ত্র গ্রহণ করেন এবং তাদের নাম হয় যথাক্রমে স্বামী তুরীয়ানন্দ ও স্বামী অখণ্ডানন্দ। এরা দুজনেই ছিলেন স্বামী বিবেকানন্দের 12 গুরু ভাইদের অন্যতম। বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষও বোসপাড়া লেনে গিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে সাক্ষাৎ করেন। রামকৃষ্ণ মিশনের সংঘ জননী হিসেবে যাকে মানা হয়, সেই সারদা দেবীর কলকাতায় বসবাসের সুবিধার্থের জন্য স্বামী শারদানন্দ বাগবাজারেই তার জন্য একটি সুউচ্চ 3 তলা বাড়ি নির্মাণ করেন। ইনিও ছিলেন স্বামী বিবেকানন্দের 12 গুরু ভাইয়ের একজন অন্যতম এবং তার পূর্বাশ্রমের নাম ছিল শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। স্বামী শারদানন্দ যে বাড়িটি তৈরি করে দিয়েছিলেন, 1909 সালের 23শে মে মা শারদা এই বাড়িতে পদার্পণ করেন এবং জীবনের শেষ 11টি বছর তিনি এখানেই কাটান। 20শে জুলাই 1920 সালে এখানেই তিনি দেহ রাখেন। বর্তমানে এই বাড়িটি মায়ের বাড়ি বলে পরিচিত এবং রামকৃষ্ণ মিশনের বাংলা মুখপত্র উদ্বোধন পত্রিকার কার্যালয়। বাড়ির সামনের রাস্তাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে উদ্বোধন লেন। এই বাড়ির দক্ষিণে আছে কাশী মিত্র শ্মশান ঘাট এবং শ্মশানেশ্বর শিব মন্দির অবস্থিত। বাগবাজার অঞ্চলের উত্তরে আছে বাগবাজার খাল, পূর্বে শ্যামবাজার, দক্ষিণে শোভাবাজার ও কুমোরটুলি এবং পশ্চিমে প্রবাহিত হুগলি নদী। সুপ্রাচীন চিতপুর রোড, যেটা আমরা বর্তমানে রবীন্দ্র সরণি বলে জানি, সুদীর্ঘকাল ধরেই বাগবাজার অঞ্চলের একটি জীবন রেখা বলা চলে। আমরা জানি সাবর্ণ রায়চৌধুরীর জমিদারি ছিল উত্তরে হালিশহর থেকে দক্ষিণে বেহালা পর্যন্ত। এই জমিদারি দেখাশোনার জন্য বা কাজকর্মের সুবিধার জন্য তিনি একটি রাস্তা নির্মাণ করেন। সেই রাস্তারই একটি অংশ এই চিতপুর রোড। গিরিশ অ্যাভিনিউ হলো চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের একটি সম্প্রসারিত অংশ। 1930 সালে যখন তৎকালীন কলিকাতা কর্পোরেশন একটি রাস্তা নির্মাণ করতে যায়, তখন দেখা যায় মধ্যিখানে গিরিশচন্দ্র বাড়িটি পড়ে যাচ্ছে। তারপরে রাস্তা তৈরি করে একটি সমস্যা তৈরি হয়। কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা তখন ঠিক করলেন এই বাড়িটি অক্ষত রেখে বাড়ির দুপাশ দিয়ে রাস্তাটা দুভাগে ভাগ করে আবার নতুন করে মিলিত করে দেবেন। সেই হিসেব মতনই কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি এবং বাগানটিকে অক্ষত রেখে রাস্তাটি তৈরি করে দেয়া হবে। তাই আজও আমরা গিরিশ অ্যাভিনিউতে গিরিশচন্দ্রের গিরিশ ভবন বাড়িটা ঠিক রাস্তার মধ্যখানে দেখতে পাই। একইভাবে আর একটা জিনিসও আছে, যেটি আছে লাল মন্দির, যেটা নিয়ে আমি আগেও একটি ভিডিও করেছি। সে যাই হোক, বাগবাজারের দর্শনীয় স্থানগুলি হলো
বাগবাজার সিদ্ধেশ্বরী কালী মন্দির, বোম কালী মন্দির, মদন মোহন মন্দির এবং বলরাম মন্দির। বলরাম মন্দির এখন রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে এবং এটিও ওই উদ্বোধন কার্যালয়ের পাশেই। 19 শতকে বাগবাজারে বাস করতেন মোহনচাঁদ বসু, যিনি ছিলেন বাংলা টপ অর্গানের জনক নিধুরামের শিষ্য। আরেকজনের নাম এখানে না করলেই নয়, তিনিও ছিলেন বাগবাজারের অধিবাসী। তার নাম ছিল ভোলা ময়রা। ময়রা অর্থ তিনি মিষ্টি তৈরি করতেন। একই সাথে তিনি ছিলেন একজন বিখ্যাত কবিয়াল। প্রকাশ্য সভায় তিনি মুখে মুখে গান রচনা করতেন এবং তিনি তার বিরোধী পক্ষে যিনি থাকতেন বেশিরভাগ সময় তাকে হারিয়ে তিনি বিজয়ের সম্মান অর্জন করতেন। এই ভোলা ময়রার চরিত্রে উত্তম কুমার অভিনয় করেছিলেন। সিনেমাটার নাম ভোলা ময়রা। তার অসাধারণ অভিনয় বাংলা চলচ্চিত্রে চিরস্থায়ী হয়ে থাকবে। আরেকটি জায়গায় এই ভোলা ময়রা চরিত্র এসেছিল, সেটি একটি বাংলা চলচ্চিত্র অ্যান্টনি ফিরিঙ্গি। সেখানে সম্ভবত অসিত বরণ অভিনয় করেছিলেন এবং সেখানেও তিনি একটি অবিস্মরণীয় অভিনয় করে চিরস্থায়ী ভাবে বাংলা চলচ্চিত্রের দাগ রেখে গেছেন। আরেকজনের কথা এখানে না বললেই নয়, তিনি হলেন তৎকালীন সমাজে বিশিষ্ট ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র। তাকে আমরা টেকচাঁদ ঠাকুর বলেও জানি। তিনি তার উপন্যাস আলালের ঘরের দুলালে বাগবাজার ঘাটে মেয়েদের চলিত কথাতে তাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা তিনি উল্লেখ করে গেছেন। তৎকালীন বঙ্গ সমাজে মেয়েরা যে বিভিন্ন পারিবারিক অসুবিধার মধ্যে পড়ত, স্নানরতা সেই সব মহিলারা নিজেদের মধ্যে বাগবাজার ঘাটে আলোচনা করতেন, সেটাই তিনি তার উপন্যাসে খুব সুন্দর করে তুলে ধরেছেন। যাই হোক, আজ এই পর্যন্তই থাক। পরবর্তী পর্যায়ে আবার অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো অঞ্চল নিয়ে আবার নতুন করে আসবো। আমার এই ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ, এখানে তোমরা আমার সাথে থেকো। এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে যখনই আমি একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানাবে। ভালো লাগলে লাইক দেবে এবং অন্যদের মধ্যে এটা ছড়িয়ে দিতে শেয়ার করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, যাতে সবাই এটা দেখতে পায়। এখনকার মতন রাখি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। এখন চলি, টাটা।